জন্য ব্যবহার করবে। অস্ত্র ব্যবহার হওয়া মানেই তো একটা মানে আপনার সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হওয়া। কিন্তু সব মিলিয়ে নির্বাচনের আগে আগে আবার অনেকে আবার চাইবে নির্বাচনটাকে বানচাল করার জন্য, সেটাও তো চাবে, একটা গ্রুপ তো আছেই। তো তারাও চেষ্টা করবে। সব মিলিয়ে পরিস্থিতির সামনের দিকে যা হবে এটা খুব স্মুথ হবে এটা আমি মনে করি না। এটা স্মুথ হতে পারতো, কিন্তু হতে পারতো কিভাবে, ধরেন যারা নির্বাচনে অংশ নেবে, যারা মানে নেওয়ার মতো অবস্থা আছে আর কি, তারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো যে আমার ফল যাই হোক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা নির্বাচন অনুষ্ঠান করি, যদি তাদের মধ্যে এই ধরনের মনোভাবটা থাকতো তাহলে কিন্তু এটা অনেক কম হতো। কিন্তু সেই ঐক্যটা আমাদের মধ্যে আছে, আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের মধ্যে সেই ঐক্যটা আপনি দেখেন? আমি তো দেখি না। এখনই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, এবং এখনো অনেকের মধ্যে শঙ্কা আছে নির্বাচন কি আদৌ হবে কিনা ফেব্রুয়ারিতে। এই সংখ্যাটা আজকেই তো দেখলাম, আমাদের এখানে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বলতেছে আমাদের আলাপ হচ্ছিল, কিন্তু এটা তো আলাপের বিষয় হওয়ার কথা ছিল না। আপনি দেখেন 5ই আগস্ট প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিলেন, যে উনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলছেন। তো বলার পরের দিনই ওনার অফিস থেকে চিঠি গেছে ইলেকশন কমিশনের কাছে যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে মানে প্রথমার্ধে ইলেকশন হবে, আপনার প্রিপারেশন নেন। তাদের যে প্রিপারেশন যে গতিতে চলছে এটাকে আপনি বলতে পারবেন না যে তারা প্রিপারেশন নিচ্ছে না, এটাই স্বাভাবিক, এভাবেই হয় সবসময় নির্বাচন এই গতিতে হয়। ওনারা বলেও দিয়েছেন ডিসেম্বরে ওনারা তফসিল ঘোষণা করবেন, এভাবেই হয়। এখানে কিন্তু কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে আমি মনে করি না। এটা নিয়ে অনেকের আক্ষেপ আছে যে এই তফসিল ঘোষণা কেন নভেম্বরে করা হলো না, কেন করবে? 2 মাস আগে তো করে, সাধারণত 60 দিন আগে করে, কিন্তু এত আগে করার দরকারটা কি? তো সবই কিন্তু স্বাভাবিক নিয়মে আছে। তারপরেও মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা আশঙ্কা আছে। এর কারণটা আমি বলি, কারণটা কি? এই কারণটা হলো কি জানেন, যে এই সরকার, যে সরকারটা এখানে আমাদের দেশে এখন এই মুহূর্তে আছেন, ওনাদের নানা ধরনের কর্মকাণ্ড, কথাবার্তা, আচার আচরণের মাধ্যমে ওনারা নিজেদের এমন একটা ইমেজ তৈরি করতে পেরেছেন যে ইমেজটার কারণে তাদের কথাবার্তার ব্যাপারে জনগণের মনে এই ধরনের একটা সংশয় কাজ করে। আমি মনে করি এই সরকার একটা অর্জন করেছেন, আর্ন করেছেন, যে আমার কথা, আমরা কথা বলবো, আমাদের কথা জনগণ বিশ্বাস করবে না। এখন সরকার এটা কেন আর্ন করেছেন, কিভাবে না বুঝা নাকি না বুঝা এটা তাদের ব্যাপার, বাট দিস ইজ রিয়েলিটি, একদম নিরেট, এটা বাস্তব সত্য। কেউ কিন্তু বলে নাই, একটা দল বলে নাই এই পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কেউ বলছে? বলে নাই। সরকার বলছে? বলে নাই। সরকারের কোনো প্রতিষ্ঠান বলছে? তাও বলে নাই। সবাই বলতেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, কিন্তু তারপরে সাধারণ মানুষের মধ্যে সে আস্থা জন্ম নিচ্ছে না। কারণ সাধারণ মানুষকে যে আওয়ামী লীগ টাকা দিয়ে আসছে তাও দেয় না রে ভাই। সাধারণ মানুষ কেন মনে করে? সাধারণ মানুষ তো আপনারটা খায় না, আমারটাও খায় না, সে নিজেরটা খায়, নিজের মতো করে চিন্তা করে। বাট তার চিন্তাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ বিশ্বাস করে না যে সরকার নির্বাচন দেবে, নাকি সাধারণ মানুষ আসলে মনে করে যে কোনো না কোনো একটা কারণে নির্বাচন দেওয়া সম্ভব হবে না? সাধারণ মানুষ বিশ্বাসের ব্যাপার না, সাধারণ মানুষ এক ধরনের সংশয়ের মধ্যে আছে। তাদের মধ্যে আমি সংশয়টা কেন সেটাও বলি। দেখেন, সরকার নিজেই যখন বলে, একটা সরকার নিজেই বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নত করতে পারি নাই, পুলিশ বাহিনীকে আমরা পুলিশ বাহিনীর মধ্যে সে মনোবল ফিরিয়ে আনতে পারিনি, কে বলে? সরকার নিজেই বলে। তখন তো যদি কোনো সরকার নিজের দুর্বলতাকে নিজেই প্রকাশ করতে থাকে ক্রমাগত, তাহলে মানুষের মধ্যে তো সংশয়টা জন্ম নেবেই। এটা কিন্তু অন্য কোনো কারণে না, কিন্তু মানে ওনারাই এগুলো ওনারা বুঝে হোক না বুঝে হোক এই কাজগুলো ওনারা করেছেন। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। ববি হাজ্জাজ, আমরা নির্বাচনের জন্য যেরকম একটা আবহ আমরা দেখে এসেছি, মানে উৎসবমুখর নির্বাচন বলতে যেটা আমরা বুঝি, সেটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু প্রস্তুতি দেখা যাচ্ছে। সরকারের দিক থেকে একরকম প্রস্তুতি দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখা যাচ্ছে, এমনকি দলগুলোর মধ্যেও প্রস্তুতি দেখা যাচ্ছে। তারপরও এই যে সংশয়ের বিষয়টা, এটা কেন আসছে আসলে? আপনি কি মনে করেন যে কোনো সংশয়ের যৌক্তিক কারণ আছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সহলোচক সহ গাজী টিভিতে পর্দায় যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, নির্বাচন উৎসবমুখর কতখানি হয় সেটা অবভিয়াসলি নির্বাচন ডিপেন্ড করে। গত 15-16 বছর আমরা দেখেছি কতখানি উৎসবমুখর নির্বাচন হয় আমাদের দেশে। না, আমি সেই গ্রহণযোগ্য নির্বাচনের কথা যদি যেমন মনে করেন ঈদের দিন, ঈদের দিন মনে হয় যে মজা হচ্ছে না, কিন্তু ঈদটা পার হয়ে যাওয়ার পর রেট্রোস্পেক্টিভলি আর ঈদে খুব মজা। তো এই নির্বাচনে আমি শিওর সবই হবে। নির্বাচনী প্রচারণার কাজ অনেকের শুরু হয়েছে। বাংলাদেশের 300টা কনস্টিটিউয়েন্সি, 300টাতেই বাংলাদেশ জামাত ইসলাম বিশালভাবে নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছে। ঢাকা শহরের যত জায়গায় আমি গত কয়েক সপ্তাহ ঘুরেছি, এমন কোনো জায়গায় নেই
বাংলাদেশ জামাত ইসলামের ক্যান্ডিডেটের স্পেসিফিক পোস্টার ব্যানার ফেস্টুন দিয়ে ভরে যায়নি, স্পেশালি ফেস্টুনস এবং ব্যানার্স দিয়ে ভরে যায়নি। আমাদের জাতীয়তাবাদী জোটের অনেকের পোস্টার দেখছি, যদিও সব আসলে ক্যান্ডিডেটস না, বাট অনেকের পোস্টার দেখি তারাও নির্বাচনী প্রচারণা শুরু করছে। নির্বাচনী প্রচারণা হচ্ছে, নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক অনেক এলাকায় আমি দেখছি জনসমাগমও শুরু হয়ে গেছে। সো আপনি যদি বলেন যে কিছু দূর একটা উৎসব মুখর একটা আবহাওয়া বিরাজমান, সেটা শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটা হয়তো নভেম্বর ডিসেম্বরে যে আরো বেশি দেখবেন, আরো বেশি হবে, ধারাবাহিকভাবে চলছে। সরকারের তৈয়ারি বা সরকারি প্রতিষ্ঠান যারা এগুলো করবে তাদের তৈয়ারি এটা শুরু হয়ে গেছে। অবভিয়াসলি মনে করেন আমরা যদি 91 বা 2001-এর নির্বাচন নিয়ে কথা বলি, তাহলে তখন যা দেখেছেন এখন তা দেখবেন না। কারণ বড় দাগে, স্পেশালি 2001-এর কথা যদি চিন্তা করেন, বড় দাগে দুটো মাস পার্টি ছিল। 2008-এও নির্বাচন ভালো ছিল খারাপ ছিল পরের কথা, বাট নির্বাচনের আগে দুটো মাস পার্টি ছিল, আওয়ামী লীগ, বিএনপি, যাদের বিশাল আকারে তাদের জনসম্পৃক্ততা এবং জনগণের ভিতরে তাদেরকে ইসে ছিল, তাদের সাপোর্ট ছিল। তার ভিতরে একটা দল এখন নেই, এবং শুধু নেই না, অনেক ধরনের অন্যায় অনেক কিছু করে তারপর মানে তারা হারিয়ে যেতে বাধ্য হয়েছে, মানে তারা তাদের নেতারা পালাতে বাধ্য হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। সবকিছু আইনের মানে পালিয়েছে, অবভিয়াসলি আইন অ্যাভয়েড করবার জন্য, বাট নিষিদ্ধটা আইনের প্রক্রিয়ায় হয়েছে। তো সেই জায়গা থেকে বড় যে দুটো দল ছিল তার ভিতরে একটা মিসিং। তো ওই যে আপনার ওই যে কোনো আনন্দের জন্য একটা কম্পিটিশন লাগে, তো ওই জায়গা থেকে একটা কম্পিটিশন, কিছু দূর কম্পিটিটিভ এলিমেন্ট কিছু মিসিং। আরেকদিকে আসেন যে অনেকগুলো দল চেষ্টা করেছে যে ওই আওয়ামী লীগের ওই বড় জায়গাটা এটা নেবার জন্য, এবং আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের একটা সময় প্রচেষ্টা ছিল যে নতুন একটা দল তৈরি করে সেটাকে ওই জায়গা দিয়ে যদি নেওয়া যায়, বাট এটা নিতে সক্ষম হয়নি। বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামিস্ট একটা ইসলামিক দল, এবং অবভিয়াসলি বলাটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ জামাত ইসলাম আসলে পিওর বাংলাদেশের দল তাও না, একটা একুইমেনিক্যাল একটা অর্গানাইজেশন, মানে জামাতে ইসলাম, জামাতে হিন্দ আছে, জামাত ইসলাম হিন্দ আছে, পাকিস্তান জামাত ইসলাম আছে, তার একটা একটা বাংলাদেশি শাখা হলো বাংলাদেশি জামাত ইসলাম, এবং তার একটা কাড্রে বেস পার্টি যারা কখনো মাস পার্টি হয়নি, আগামীতে হতে পারবে বলে আমার এটলিস্ট ধারণা না। সো সেই জায়গা থেকে যদিও জামাত ইসলাম কিছু ক্যাম্পাস নির্বাচন জেতার পর একটা একটা পারসেপশন তৈরি করতে চেষ্টা করছে যে তারা বড় দাগে এখন মাস পার্টি হতে যাচ্ছে বা হয়ে গেছে, এটা আসলে সত্যি না, এটা বাস্তবতা না, এটলিস্ট আমার কাছে যা মনে হয়। এবার সামনে নির্বাচনে যে আমরা বুঝতে পারবো, আমি ভুল হতেই পারি, কিন্তু এই মুহূর্তে এটলিস্ট যা মনে হচ্ছে সেটা তারা এখন ওই জায়গায় পৌঁছায়নি। তো ওই জায়গা থেকে আপনি বলতে পারেন যে কম্পিটিটিভনেসের যে জায়গাটা থাকার কথা বা যেটা নরমালি থাকতে পারতো, এর আগে ভালো নির্বাচন হলে থাকতো, আগামীতে হয়তো এর পরের নির্বাচনে ভালো নির্বাচন হলে থাকবে, এইবার সেই জিনিসটা আমরা পাচ্ছি না। একই সাথে আরেকটা জিনিস হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে এত ইনএফিশিয়েন্সি বা ইনএডিকুয়েসি এত কিছু দেখানো হয়েছে যে তারা যখন ফাইনালি 14 মাস পর যে কনফিডেন্টলি বলছে তারা নির্বাচন দিবে, তখন আসলে জনগণ ফুল আস্থা পাচ্ছে না যে তারা কিছু বললেই আদৌ দিবে কিনা বা দিতে পারবে কিনা। বাট আমরা যে জায়গায় এসেছি তাতে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। সব মেজর স্টেক হোল্ডারের নির্বাচন চায়, সব মেজর স্টেক হোল্ডারের নির্বাচন প্রয়োজন। তো নির্বাচন নিয়ে আশঙ্কা বা এই আলোচনা থাকতে পারে, বাট এই যে স্পেকুলেশন বা এই যে আশঙ্কা সংঘাতের জন্য সবাই মুখে আছে, কয়েক মাসের মধ্যে আমরা নির্বাচন চাই, নির্বাচন পরবর্তী সময় বা নির্বাচনের আগেও যদি এরকম সংঘর্ষ আরো হয় তাহলে তো পরিস্থিতি ডেফিনেটলি খারাপ হবে। তো সেই আশঙ্কা আপনিও দেখেন কিনা? আমি খুব বেশি আশঙ্কা এই মুহূর্তে দেখছি না। যেমন আপনি বললেন যে একজন উপদেষ্টা বলেছেন বা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, এই যে উপদেষ্টার কথা আপনি স্পেসিফিক বলছেন, সেই উপদেষ্টা এমনও লিখেছিল যে ভারতের এক অংশ আমরা নিয়ে নিব, আবার ডিলিটও করে দিয়েছিল। উনি এটাও কখন ডিলিট করে দিবেন সেগুলো বড় বিষয় না, এবং এরকম অনেক ধরনের আলোচনা অনেকে করতে পারে। জাস্ট বিকজ একটা জিনিস আলোচনা হিসেবে আমরা দেখেছি অনেক বিদেশে বসে অনেক ব্লগাররা আছেন যারা একসময় হাসিনা বিরোধী আন্দোলনে একটা বড় অবদান রেখেছেন, বাট এখন মানে তারা প্রত্যেকটা কথা, মানে দুটা কথার একটা কথাও না, তাদের 100% প্রত্যেকটা কথা তারা আবুল তাবুল বকছেন। এই আবুল তাবুল বকার জন্য, মানে যেহেতু তারা আবুল তাবুল কথা বলছেন, তার জন্য হয়তো কিছু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে জনসম্মুখ, মানে জনগণের মনের ভেতরে, বাট এটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। সো যত তাড়াতাড়ি আমরা এই ব্লগাররা আবুল তাবুল কেন বকছেন সেটা তাদের নিজেদের কাছে যা জিজ্ঞেস করতে হবে। ভাই আপনার কি মনে হয়? হতেই পারে যে তাদের কিছু পার্সোনাল আশা আকাঙ্ক্ষা হয়তো ছিল, সেগুলো হয়তো মেট হয়নি, তারা নিজেরাও হয়তো অনেক কিছু চেয়েছিলেন, সেটা হয়তো পাননি, এটা হতে পারে। আমি জানি না, যেটা আমি তাদের জায়গায় তো আমি না, আমি স্পেকুলেটিভ মাত্র করতে পারি। ঠিক আছে, আপনার কাছে আসবো আবারও। শরীফ ওসমান হাদী, আপনার কাছে শুনবো, ঠিক সংঘাতের জন্য মুখিয়ে সবাই এবং সেই আশঙ্কা আপনিও কি দেখছেন কিনা? আমরা দেখছি রাজনৈতিক একটা বিভেদ তো দলগুলোর মধ্যে হয়ে গেছে। 5 আগস্ট পরবর্তী যে ঐক্য আমরা এক্সপেক্ট করেছিলাম, সে ঐক্যটা আর নেই। সেই প্রশ্নটা উত্তর আমি আপনার কাছে জানবো। তার আগে একটু শুনি, আপনি তো চীন গিয়েছিলেন, সেই চীনে ঠিক কেন গিয়েছিলেন? এটা কি আপনার কোনো সংগঠনের কোনো কাজে নাকি কোনো? ধন্যবাদ। আমি চীনে গিয়েছিলাম ইউনান প্রভিন্সের, তাদের একটা কালচারাল কোঅপারেশন আছে। তো আমরা যেহেতু ইনকিলাব কালচারাল সেন্টার, এটা একটা রেজিস্টার্ড কালচারাল অর্গানাইজেশন, তো এই কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশ এবং চীনে
এটার জন্যই মূলত ওখানে অনেকগুলো এথনিক মাইনরিটিজ আছে, বিশেষ করে অনেক ইউনিভার্সিটি আছে। এবং আপনাকে বলে রাখি, যেমন এটা আমি এবার নতুন জানলাম যে একমাত্র বাংলাদেশের বাইরে চীন একমাত্র দেশ পৃথিবীতে যেখানে 5টা ইউনিভার্সিটিতে পুরো বাংলা অনার্স পড়ানো হয়। এটা আর কোনো দেশে নাই। অনেক জায়গায় ছোট কোর্স হিসেবে আছে, কিন্তু পুরো অনার্স হিসেবে আছে। কিন্তু আফসোস হলো যে এইখানকার যে চাইনিজ স্টুডেন্টরা বাংলা অনার্স পড়েন, তারা যে বাংলাটা কিছু শিখলেন, এটা যে কোথাও পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেবেন, মানে এই দেশের যেমন আমরা ইংলিশের জন্য আইএলস দেই, এরা অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশ বাংলা একাডেমিকে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার এরকম একটা মডিউল স্ট্যান্ডার্ড বা এক্সাম দাঁড় করাতে পারে নাই যে ফরেনাররা তারা যদি বাংলা শিখে তাহলে কোন স্কিলটুকুন কতটুকুন অর্জন করেছে এটার একটা মাপকাঠি ঠিক করা। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা হলো প্রথম। হ্যাঁ, এটা অফকোর্স বাংলাদেশের কালচার তাদেরকে বোঝানোর জন্য আমরা তাদেরকে ইনভাইট করে এসেছি, তারা আসবে বলেছে আগামী মাসে। তারা কি বাংলাদেশ থেকে আর অন্য কোনো দলকে বা অন্য কোনো বাংলাদেশ থেকে তো গত এক বছর অনেকগুলো। এবার আপনার সাথে আর কারা ছিলেন ওখানে? না, এবারে শুধুই আমি ছিলাম। এটা হচ্ছে কারণ আগে যারা গেছেন তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকে গেছেন, এগুলো সব পলিটিক্যাল ট্যুর ছিল, আর এটা ছিল কালচারাল। সম্ভবত আমরা আগামী বছরও এখান থেকে আরেকটা গ্রুপ যাবে অন্য একটা প্রদেশে, তাদের কালচারাল এক্সচেঞ্জ গুলো যাতে বেশি করে হয়। এবং এটা আমরা খুব ক্লিয়ারলি বলি যে বাংলাদেশে আমাদের যে একপাক্ষিক একটা দেশের হেজিমনি তৈরি হয়েছে, কালচারাল হেজিমনি, এটাকে ভাঙবার জন্য এই প্রোগ্রামে কি আমরা হচ্ছে জনপ্রিয় ব্লগারদের কথা, অনলাইন ব্লগারদের কথা হচ্ছে, এই প্রোগ্রামে কি পিনাকি ভট্টাচার্য গেছেন? আচ্ছা, আমি দেশে আসার পরে শুনেছি যে পিনাকি ভট্টাচার্য উনিও ওখানে গেছেন, আমার সাথে দেখা হয় নাই। অফকোর্স কাছাকাছি থাকলে ওনাকে আমি হ্যালো বলে আসতাম, কারণ এই নিয়ে আমার কোনো গ্লানি নেই। হ্যাঁ, এখন আমাদের অফকোর্স অনেকগুলো বিভেদ থাকবে, অনেকের কথা ভালো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, কিন্তু আমার একটা খুব কমন স্ট্যান্ডার্ড, হাসিনার পতনের আগ পর্যন্ত যারা সমস্ত ঝুঁকি নিয়ে এই গ্রাউন্ড ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন যে হাসিনা ফালানোর মতো শক্তি, তিনি অপরাজেয় নন, আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি। এরপর তো আমরা একই ঘরে 6 ভাই বোন, আমাদের কারো মাছের মাথা পছন্দ, কারো লেজ পছন্দ, কারো মুরগির একা অংশ পছন্দ, তাই বলে কি এর মানে কি আমরা ওই ঘরের মেম্বার না? তো আজকে বিএনপি পলিটিক্স করবে, জামাতে পলিটিক্স করবে, একে অপরের বিরুদ্ধে বলবে। যেমন স্বাভাবিকভাবে যে ব্লগাররা বলি বা বাইরের যারা ইউটিউবার বলি, তাদের কথা যখন জামাতের বিরুদ্ধে বলবে তখন জামাত তাদের বিরুদ্ধে রিয়াক্ট করবে, যখন বিএনপির বিরুদ্ধে যাবে তারা রিয়াক্ট করবে। এটা তো অফকোর্স সবার নিজের একটা জায়গা আছে। এই রিয়াকশনটা খুব খারাপ কিছু না, এটা চলতে থাকবে। কিন্তু আমি মনে করি যে এটা আসলে অত বড় কিছু না, এটা একটা জায়গায় পৌঁছলে হয়তো। আর আমাদের যে ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল আমরা তো যাই নাই, তাহলে জাতি গঠনের সুবিধা হতো। আমরা তো ভেঙে গড়বার যে ব্যাপারটা, আমাদের নেশন বিল্ডিং হয় নাই, এটা হতো। আমি বরং একটুখানি রেসপন্স করতে চাই যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের সংখ্যা, ইভেন আমরা এখানে বসার আগেও আমিও যে এটা কেন, দেখেন ব্যাপারটা হলো পলিটিক্যাল পার্টি বা সরকারের কোনো কাজের কারণে এই সংখ্যাটা তৈরি হয় না। আমি এই কারণে বলি, আমি এসে একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, গ্রামে গিয়েছিলাম, চায়ের দোকানে বসে বসে, মানে স্বাভাবিকভাবে দেখলেই তো অনেক, তো তাদের বুঝবার চেষ্টা করেছিলাম। এইটা একটা অনেকে আমরা ভিন্নভাবে ইন্টারপ্রেট করি যে সরকারের যে অ্যাটেম্পট, এই কারণে বুঝে জনগণ বিশ্বাস করেন ইলেকশন হবে, না, ব্যাপারটা এমন না। সরকারের অ্যাটেম্পটের সাথে সংশ্লিষ্ট না, বরং দেশের অনেকগুলো সিনারি আছে। একদম ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালাও এখন বোঝে যে এই যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের মধ্যে আরো গভর্নমেন্ট আছে, সে একমাত্র গভর্নমেন্ট না, সে চাইলেও অনেক কিছু চালাতে পারে না। প্রমাণ দেখেন, এই যে ঘাতক জেনারেলদের যে বিচারের প্রক্রিয়াটা শুরু হলো, তো আমি এবং অবাক হচ্ছি যে ধরেন খুব সিরিয়াস টকশোগুলো গ্রামের চায়ের দোকানে মানুষ লম্বা সময় ধরে দেখছেন, কথা বলছেন, ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তো আমি বরং আপনাকে কয়েকটা বলতে চাই। এক নম্বর হলো ঘাতক জেনারেলদের যে বিচার, এই বিচারটা তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে। ইভেন যেদিন তাদেরকে ট্রাইব্যুনালে, আমরা যদিও ছোট ছোট মাইনর ইস্যুতে বলেছি এসি বাসে আনা কেন হয়েছে, বাট এটা তো হিস্ট্রির অংশ হয়েছে এশিয়ায়, যে ঘাতক জেনারেলরাও যে কোনোদিন তারা আজীবন ইন্ডেমনিটি পেয়ে যাবেন এবং সিভিল কোর্টে তারা যে আসবেন না, এটা হতে পারে না, এবং তাদেরকে আসতে হয়েছে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। আপনি দেখেন, আমি সম্ভবত মাহফুজ আলম যেই সংঘাতটার কথা বলেছে, এই সংঘাতটাকে চূড়ান্ত করবার জন্য অনেকে চেষ্টা করছে। এখন ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, আমাদের প্রথম জায়গাটা হলো লাভ টাকার লাভ। প্রথমত হলো একমাত্র লাভ আওয়ামী লীগের, কারণ এখন যদি এই ইন্টারিমকে বা এই সরকারটাকে ফেল করানো যায়, আপনি মনে রাখবেন এইটা শুধু কিন্তু ইউনূস সরকারের ফেলিওর না, কারণ তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। জামাত ইসলামী থেকে অন্যান্য সকল তাদের সমালোচনাও আছে, কিন্তু এই সরকারের তারাও কিন্তু অংশ। আই রিপিট, তার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বর্তমান বাংলাদেশপন্থী, তারা এই সরকারের অংশ, অঘোষিত অংশ অথবা ঘোষিত অংশ। এর মানে যদি সে ফেল করে, তারপর ইলেকশনটা কি হবে, একটা সেকেন্ড ফেজে কম মুজিববাদী এরকম একটা সুশীল সমাজকে ধরেন আপনি গভর্নমেন্টে আনা হবে, 1 বছর রাখা হবে, এরপরে আওয়ামী লীগকে সুন্দর করে পুনর্বাসনের মধ্য দিয়ে এরকম একটা ইলেকশনের প্রক্রিয়া আছে এবং চিন্তায় আছে, এইটা মানুষ বুঝছে। আচ্ছা, আপনি এখানে বললেন যে বিচারের কথা বলছেন, যে যারা অপরাধী তাদের বিচারের কথা আপনি বললেন, কিন্তু এখানে আমরা আরো সমালোচনা শুনি, সরকারের ভিতরে সরকারের কথা বলছেন। আমরা এমনও শুনেছি, যেমন জামাতের নেতা তিনি নিজেই বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। আবার আমরা শুনেছি যে উপদেষ্টারাও কেউ আপনার কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করছেন তারা। তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। বিএনপি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশন জানিয়েছে, নামটা আমাদের বলে নাই কেন এটা বুঝলাম না। এটা আমাদের বিএনপির দুর্বলতা মনে হয়, নাম বলা উচিত ছিল। আগের বার তো 3 জনের নাম বলে তারা আন্দোলন করছিল,
কারণ ওই তিনজন আরো আসতে যোগ হয়ে যায় না। নাহিদ ইসলাম উনি স্পষ্ট বলেছেন, বেশ কয়েকজন মানে আপনার উপদেষ্টা ওনার আন্দোলনের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে এটাও বলছেন, এবং নানা রকম অপকর্ম করছেন, এবং তারা এখন সেফ এক্সিট খুঁজতেছেন বলছেন। জামাত একই কথা বলছে। আবার ধরেন জামাতের মধ্যে আবার এক কাঠি সরে, সে আবার এক ধাপ এগিয়ে যে বলছে যে আমলাতন্ত্রের মধ্যেও মানে দলীয়করণ হয়েছে। কিছুদিন আগে শুনলাম মাহফুজ আলম বলতেছিল যে দায়িত্ব নেওয়ার পর, সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েকদিন তো বিএনপি আর জামাত হামলায় পড়ছে যে কোন জায়গায় কার লোক বসাবে, এবং তারা বসানো হয়ে গেছে, তারপর তারা একটু শান্তি পাইছে। আবার তারপরে আবার এটা চেঞ্জ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে, সামনে নির্বাচনের কথা মাথায় রাখেন। নির্বাচনটা পরিচালনার সময় দেশে এমন একটা আপনার সরকার থাকবে, এমন একটা প্রশাসন থাকবে যাদের ব্যাপারে সবাই মিলে স্যাটিসফাইড না। যে কথা আমি আগের বারও বললাম যে যে দলগুলো ইলেকশন করতে যাচ্ছে তাদের মধ্যে সে করে নাই, কিন্তু পরস্পরকে কিন্তু দায় দিচ্ছে, তাই না? এখন ওই দিন দেখলাম জামাত নাকি বলছে যে 80% আমলাই নাকি বিএনপির, আবার বিএনপি বলতেছে 60% আমলাই নাকি জামাতের, যোগ করলে 140%, 100 মধ্যে 140% ছিল বিভিন্ন দলের। তাহলে নির্দলীয়টা কে থাকলো অথবা প্রফেশনালটা কে থাকলো, এটা বুঝতে পারলাম না কিন্তু আমরা। তো এর মধ্যে কিন্তু ইলেকশন হচ্ছে, এগুলো বলে কেন? আমাদের দেশে আগে এগুলো ছিল, বলে কেন? তার মধ্যে যদি জিতে তখন বলে যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তাও আমরা জিতেছি। সেই কারণেই বলছে। হ্যাঁ, এখন কি আপনার মনে হয়? আমার সেই কারণে মনে হয় না, এটা মনে হয় আত্মবিশ্বাসের অভাবের কারণে কথা বলছি, নাকি ঘটনাগুলো আসলে ঘটছে। তারা তাহলে 60 আর 80 কেমন এলে না তো না, নিশ্চয়ই কোন পক্ষ বাড়িয়ে বলছেন। এটা হলো কি মানে এগুলো হলো আমাদের রাজনৈতিক মানে বাণী এইভাবে আসে। বাট আবার দেখেন উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারটা, অনেক দুর্নীতি কিন্তু আমরা শুনতেছি এখন, বিভিন্ন রকম কাগজপত্র আসতেছে, প্রকাশিত হচ্ছে। বেশি দূর তো যাওয়ার দরকার নাই, যে হ্যাঁ জুলকারনাইয়ের সাইড যে সমস্ত প্রকাশ করে ওগুলি যোগ করেন, তো দেখবেন যে কত কিছু হয়ে গেছে। কালকে দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি নানাভাবে ব্যাখ্যা করতেছেন যে ওনার ভাই কেন যোগ্য ছিলেন ওখানকার প্রশাসন, নারায়ণগঞ্জে প্রশাসক হওয়ার জন্য। ওনার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ওনার ভাই অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন। তো ফার্স্ট ক্লাস ফার্স্ট অনেকে হয়, পিএইচডি অনেকেই করেন, কিন্তু উনি ব্যাখ্যাগুলি দিচ্ছেন। তারপরে আমি ভাবলাম এই ব্যাখ্যাগুলি দেওয়ার পর আমাদের একজন ভদ্রলোক, এত বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা, উনি এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, মানুষ কেন বিশ্বাস করে না? মানুষ কি বিশ্বাস করতেছে না তোরে ভাই? এগুলি কেন হয়? উনি বলছেন আমি কারো কাছে আপনি কি করে নিশ্চিত হলেন যে মানুষ বিশ্বাস করছে? আমি তো মানুষ। আপনি মানে আপনি তো সব মানুষ না, বলে আমি মানুষ না, বিশ্বাস করি জনগণ যদি আমরা চিন্তা করি, আমি আরো 4-5 জন সেবা করতে, তারা হাসে। আচ্ছা, তারা হাসে, তারা হাসাহাসি করে যে এটা কি ভাই। তো এখন এগুলো তো হচ্ছে। আজকে আমরা দেখলাম মাহফুজ আলম সাহেব বলতেছেন এই ডিআরইউতে যে কিছু কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এরা টেলিভিশনের টক শোতে যায় নিয়ে ডক্টর ইউনূসের সম্বন্ধে বড় বড় কথা বলে। তো এটা প্রথম শুনলাম যে ডক্টর ইউনূস সম্বন্ধে কথা বলা যাবে না, বড় বড় আর ছোট ছোট কথা কোনটা এটা বুঝি না, পার্থক্য আর বুঝতে পারি নাই। ওনার কাছ থেকে ক্লাস নিতে হবে যে কোনটা বড় কথা কোনটা ছোট কথা। কিন্তু ডক্টর ইউনূসকে কার বিরুদ্ধে কথা বলা যাবে না বলেন তো আপনি আমাকে? গণতান্ত্রিক সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই, আমি কথা বলতে পারবো না কেন? কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আমার মনে হয় মাহফুজ আলম এখানে বলেছিল যে তারা গত 15 বছর কোথায় ছিল বা কি বলেছিল। উনি কোথায় ছিল? আমাদের যে জ্ঞান দিতে আসছে গত 15 বছর উনি কোথায় ছিল এটা বলুক না আগে। 15 বছর তার, সে তো অন্তত কথা বলতো না, সে তো সাংবাদিকতা করেনি। সাংবাদিকদের কথা বলে নাই, আমি তো কথা বলছি। আমি আপনি গত 15 বছরের কয়টা ভিডিও চান যে আমি কথা বলছি? সরকারের বিরুদ্ধে কথা বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, আমি তো কথা বলবো না। সেক্ষেত্রে ওনার হোমওয়ার্ক ঠিক মতো হয় নাই, হোমওয়ার্ক করতে আর হোমওয়ার্ক করতে হবে নাকি? ওকে, ঠিক আছে, আমরা সে বিষয়ে কথা বলবো। কিন্তু যে সমালোচনাগুলো এখন অনেকে করছেন, আমার মনে হয় যে সে এই লাইনটুকু জোট করা উচিত কিনা, যে অ্যাটলিস্ট তারা যে নির্ভয়ে কথাগুলো বলতে পারছেন সেটুকু অন্তত মনে হয় সেই ক্রেডিটটুকু দেওয়া উচিত কিনা। শুনেন, আমি একটা কথা বলি যে আপনি যখনই কোনো কিছু একটা করবেন, প্লিজ হাসিনার আমলের সঙ্গে তুলনা করবেন না, কারণ হাসিনার আমল হলো অতুলনীয় একটা ব্যাপার। ওটার সঙ্গে যে যাই করবে ওটা হচ্ছে বেটার হবে। তো ওটার সঙ্গে তুলনা করতে যান কেন? আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত, সেই জায়গায় যেতে আপনার কতটুকু গ্যাপ আছে আপনি এটা নিয়ে আলাপ করেন, এটা হওয়া উচিত। আপনি ওটার সঙ্গে তুলনা কেন? ওর সঙ্গে তুলনা করলে তো যে কেউ করবে ভালো। একটা শিশু যদি বলে যে আমি হাসিনা আমল চেয়ে ভালো করছি, ওটাই ঠিক। কিন্তু আবার সমালোচকরা অনেক সময় কিন্তু এটাই করে, হাসিনার সাথে তুলনা করে, যে হাসিনার মতোই হচ্ছে, এই ধরনের কথাও আমরা। এটা বলে কেমন? ওটা তুলনা হয় অন্যভাবে, যে নেগেটিভ অর্থে। কিন্তু আপনি যখন পজিটিভ কিছু বলতে চাইবেন যে আমি বেটার করতেছি, আপনি প্লিজ ওই পার্টটুকু বাদ রেখে আলাপ করেন। ওর চেয়ে বেটার যে কেউ করতে পারে, ওটা কোনো আর আমলে ছিল না, ওটা কোনো লাভ আছে?
ওটা বলবেন আপনার ভাই। আচ্ছা, আমরা আবার একটু আসি ঐক্য নিয়েই কথা বলি। আজকে দেখলাম স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরবে। ঐক্য তো নষ্ট হয়েছেই, যে আওয়ামী লীগের কথা আমরা বলছি যে তাদের দোসররা যে ক্ষতি করে গেছে, এখন সেই দলের নেতাকর্মীকেই আবার দেখছি পুনর্বাসনের দিকেও তারা অনেক দল নিচ্ছে। তো আমি ববি হাজেজ আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে কি ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি সেটা একটা কথা বলি যে রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য কিছু জায়গায় যেমন অত্যন্ত প্রয়োজন, আবার অনেক জায়গায় কখনোই হবে না, এটা হওয়ার কথা না। গত বছর বা ইভেন গত অনেক বছর যখন আমরা অনেকে ঐক্যবদ্ধভাবে আমরা সেটা ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম, তখন কিন্তু আমরা স্পেসিফিক একটা টার্গেটেড গোলে আমরা সবাই এক ছিলাম। আমাদের ঐক্যটা ছিল যে গণতন্ত্র হরণ হয়েছে, এই হাসিনার সরকারি ফ্যাসিবাদ সরকার করেছে, এই সরকারকে নামাতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার একবার হয়ে গেলে তারপর আসলে গণতন্ত্র বেস্ট কিভাবে সার্ভড হতে পারে, এটা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের চিন্তা। অনেকে তো এটাও চিন্তা ছিল যে এই ফ্যাসিবাদ নামাবো কিন্তু গণতন্ত্র চাই না। অনেকের এই ধরনের, মানে আপনি একটা যদি ইসলামিস্ট দলের কথা বলেন বা কমিউনিস্ট পার্টির কথা বলেন, আইডিওলজিক্যালি তারা গণতন্ত্র চায় না। হ্যাঁ, এখন যদিও জামাত অনেক বলে গণতন্ত্র কথা, সেটা ভিন্ন কথা। সো তাহলে সবার স্ট্যান্স ভিন্ন, সবার ঐক্যটা ছিল ওই স্বৈরাচারীর পতন। আজকে যদি আমরা আসি